বানের পরিচয় জানতে পেরে ঈশানী এবার রেগে মৌলিকে কষিয়ে থাপ্পড় মেরে নিজের মেয়ে বলে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্র বলতে লাগলো, ওই প্লেটের চাবি তো আমি একটা বাক্সে রেখেছিলাম। তখনই সেটা বের করে দে বানি। বানির এই চাবিটা বের করে দেওয়া দেখে সাথী বলতে লাগলো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বানি সেটাই বুঝতে পারছি না। অনিরুদ্র তখন বলতে লাগলো, "ওই বক্সটাও তুমি নিয়ে নিয়েছিলে?" বানি তখন বলতে লাগলো, "কি করব? আমি ভেবেছি এটা আপনার দরকারি।" তারপরে অনিরুদ্র প্রিন্সেসকে কাছে টেনে বলতে লাগলো, "মা, আবার তোমার জন্য একটা নতুন সারপ্রাইজ। আমরা আমাদের নিজের বাড়িতে যাব।" তখনই খুশি হয়ে যায় মাম্মাম। এদিকে বানি তখন খুব খুশি হয়ে যায় অনিরুদ্রের এই কথাটা শুনে। সাথী তখন বলতে লাগলো, "আমরা আর এখানে অপেক্ষা করব না। আমাদেরকে এবার খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে।" তখনই প্রিন্সেস বলতে লাগলো, "আমার না খিদে পেয়েছে, আমি খাবার খাবো।" তখন এই কথা শুনে অনিরুদ্র বলতে লাগলো, "রাস্তার পাশে যে দোকানটা ছিল সেখানে খাবার আছে কিনা?" বানি তখন বলতে লাগলো, "চলুন না সেখানে গিয়ে একবার দেখি। হয়তো খাবার সেখানে পেয়ে যাব।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "চলো প্রিন্সেস, আমরা রাস্তায় গিয়ে খাবারটা খাবো।" তখনই খুশি হয়ে যায় প্রিন্সেস। প্রিন্সেস তখন বলতে লাগলো, "বাবা, তাহলে আমরা খাবার খাবো, নতুন বাড়িতে যাবো?" এইদিকে ওই মৌলির পাঠানো ছদ্মবেশী দুজন লোক ওদেরকে ফলো করতে থাকে আর বলতে লাগলো, এবার ওরা কোথায় যাবে সেটাও আমাদেরকে দেখতে হবে। সমস্ত খবর তো আমাদেরকে দিতে হবে, না হলে তো টাকা মিলবে না। এইদিকে ওরা রাস্তায় চলে আসে। অন্যদিকে দেখা যায় বাড়িতে বান্টি, স্বাতী এমনকি অনিরুদ্রের যে জিনিসগুলি রেখে গিয়েছিল সেগুলি দেখে খুব খুশি হয়ে লাফাতে থাকে। অনিরুদ্র ওয়ালেটটা দেখে তো খুশি হয়ে বলতে লাগলো, "বাহ! কি দারুণ ঘড়ি তো! এটা আমাকে বেশ ভালো মানাবে।" এই বলে সে ঘড়িটাও নিয়ে নেয়। এমনকি সমস্ত গয়নাগুলিও নিয়ে নেয়। আর তখনই সেখানে চলে আসে মৌলি আর নয়নতারা। এসে বলতে লাগলো, এই কি নিয়েছিস সেখান থেকে বের কর।" বান্টি তখন বলতে লাগলো, "কই না তো, আমি কিচ্ছু নিইনি।" নয়নতারা তখন বলতে লাগলো, "এক্ষুনি শিগগিরই কি নিয়েছিস বের কর, না হলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে।" মৌলি তখন বলতে লাগলো, "তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও।" তারপরে সে স্বর্ণের চোকারটা দিয়ে দিলে মৌলি তখন হাতে নিয়ে বলতে লাগলো, "কি দারুণ চোকার তো! আমার খুব পছন্দ হয়েছে। আন্টির পছন্দ আছে বলতে হবে।" নয়নতারা তখন বলতে লাগলো, "দাঁড়া ১ মিনিট। আমাদেরকে আগে আসল যে জিনিসটা সেটা খুঁজে বের করতে হবে। চল তো, একবার ঘরে চল।" বান্টি তখন বলতে লাগলো, "তোমরা কি করবে এখন?" তখন নয়নতারা বলতে লাগলো, "তুমি এখানে দাঁড়িয়ে পাহারা দাও। কেউ আসতে লাগলে আমাদেরকে ইশারা করবে। তখনই আমরা ঘর থেকে বেরিয়ে আসবো।" এরপরে নয়নতারা আর মৌলি গিয়ে স্বাতীর ঘরের আলমারি খুঁজতে থাকে। এক পর্যায়ে খুঁজতে সেই হারটা পেয়ে যায় আর বলতে লাগলো, "এই হারটা না স্বাতীকে দিতে আমার একদম ইচ্ছে করেনি। কিন্তু কি করব, বাধ্য হয়ে দিয়েছি। দেওয়ার পর না আমার রাত্রে আর ঘুম আসেনি। আমি আমার হারটা পেয়ে গেছি। এবার এক করে সমস্ত জিনিসগুলি বের করে নিতে হবে।" তখন মৌলি বলতে লাগলো, "দারুণ তো গৃহিণী।" তখনই নয়নতারা বলতে লাগলো, "শুধু শাড়ি গহনা নিলে তো হবে না, শাড়িগুলিও নিতে হবে।" এরপরে ওরা শাড়ি, গহনা সবকিছু আলমারি থেকে বের করে নিয়ে আসে বাইরে। বান্টি তো এগুলি দেখে অবাক হয়ে যায়। বান্টি তখন বলতে লাগলো, "এগুলি দিয়ে তোমরা কি করবে?" তখন নয়নতারা আর সাথী সেই মৌলি মিলে খুব নাচানাচি করতে থাকে আর বলতে লাগলো, "অনেকগুলি গয়না পেয়েছি, অনেক শাড়ি পেয়েছি। এবার আমরা না খুব খুশি হয়েছি। ওই বানিটাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। এবার অনিরুদ্রকে আমাদের হাতের মুঠোয় আনতে পারলেই আমরা খুশি।" আর এই কথাগুলি তখন ঈশানী এসে শুনতে পায়। ঈশানী তো শুনে প্রচণ্ড রেগে যায় মৌলির উপরে। মৌলি তখন বলতে লাগলো, "গ্র্যানি এবার আমাদের নেক্সট টার্গেট হবে বানি। বানিকে একেবারে আমরা চিরতর শেষ করে দেব।" নয়নতারা তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছিস। ওই মেয়েটা না কতটা ধুরন্ধর জানিস না। ওই মেয়েটাকে শেষ করে দিলে আমাদের পথের কাঁটাটা শেষ হয়ে যাবে।" আর তখনই সেই মুহূর্তে ঈশানী এসে চিৎকার করে বলতে লাগলো, "মৌলি, এত বড় সাহস তোর! তোদের মধ্যে এইটুকু কৃতজ্ঞতাবোধও নেই? একটা ছোট্ট বাচ্চা মেয়েকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিস। কি করে?" অনুরুদ্ররা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। মৌলি তখন বলতে লাগলো, "ও মম, আমি কেন বের করে দিতে যাবো?" এদিকে বান্টি তো সেখান থেকে প্রাণে বাঁচে পালিয়ে। অন্যদিকে নয়নতারা ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে থাকে। ঈশানী তখন ঠাস করে চড় মারে মৌলির গালে আর বলতে লাগলো, "তুই, আমি জানি সবকিছুর জন্য তুই দায়ী। তুই অনিরুদ্রকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিস। তোকে আমি কিছুতেই ছাড়বো না।" তখনই মৌলির বাবা পিনাকি বলতে লাগলো, কি করছো ঈশানী? মেয়ে বড় হয়েছে।" ঈশানী তখন বলতে লাগলো, "কি করব? কি করব? ওকে কি আমি এমন শিক্ষা দিয়েছি? ওকে তো আমি এমন শিক্ষা দিইনি। তাহলে ও কি করে পারলো একটা ছোট্ট বাচ্চা আরে এমনকি বানি অনিরুদ্রকে বাড়ি থেকে বের করে দিতে?" তখনই মৌলি হঠাৎ করে বলে উঠে, ও মরে গেলে না আমি বাঁচি। ওর মরণটা হয়ে যেত তাহলেই আমি বাঁচতাম।" ঈশানী তখন আরো রেগে যায় আর বলতে লাগলো, "এই তুই কি বলছিস? কি বলছিস তুই? বানির মৃত্যু কামনা করছিস? কি করে তুই এটা করতে পারলি?"
তখনই মৌলি চিৎকার করে বলতে লাগলো, "বেশ করেছি, যা করেছি। তাতে তোমার কি? তুমি সবসময় বানি করো কেন? কেন বানি করো?" এদিকে পিনাকি বলতে লাগলো, "ঈশানী, ঈশানী তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও। এভাবে তুমি চিৎকার চেঁচামেচি করো না।" কিন্তু ঈশানী তখন মৌলির কাছে গিয়ে বলতে লাগলো, "খবরদার তুই এভাবে কথাটা আমাকে বললি কেন?" মৌলি তখন বলতে লাগলো, "বেশ করছি, যা করেছি। সবসময় তুমি বানি করো। কেন বানি করো?" এই কথাটা বলার সাথে তখন পিনাকির কাছে এসে মৌলিকে বলতে লাগলো, "খবরদার! খবরদার তুই তোর মায়ের সাথে এভাবে কথা বলতে পারিস না। তুই কিভাবে ব্যবহার করছিস? তোর মায়ের কাছে ক্ষমা চা।" ঈশানী তখন বলতে লাগলো, "ওকে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা আমি চাইছি। আমার তো এখন মনে হচ্ছে ও আমার মেয়ে না। ও আমার মেয়ে না। আমার মেয়ে হলে এভাবে ও কথা বলতে পারত না। আমার সন্দেহ হচ্ছে।" মৌলি তখন মনে বলতে লাগলো, "সত্যিই তো। আমি তো তোমার মেয়ে না। সেটা সেটা যেদিন জানতে পারবে তোমার মেয়ে হলো বানি।" এদিকে সেই নয়নতারা বলতে লাগলো, "শোন মৌলি তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? তুই নিজেকে ঠান্ডা কর। এভাবে রেগে গেলে তো আমাদের কাজটা সাকসেস হবে না।" এই বলে নয়নতারা মৌলিকে বুকে জড়িয়ে তার প্ল্যানটা কষতে থাকে। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধরা রাস্তায় দোকানে খাবার আনতে যায় কিন্তু সেখানে টাকা না থাকায় কি করবে বুঝতে পারে না। তখন বলতে লাগলো, "দাদা আমি আপনাকে চিনি। আমার বাবার যখন দোকান ছিল এই দোকানটা প্রায় বিক্রি হয়ে যাচ্ছিল। কিন্তু আপনার উনি কিন্তু টাকাটা দিয়ে আমার বাবার দোকানটা বাঁচিয়ে দিয়েছেন। আর আপনি বলছেন আপনাকে আমরা আর খাবার দেব না? কি বলেন? আপনি তো স্বয়ং মানুষরূপী ভগবান। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "ও তাই? আমার না খেয়াল ছিল না। আমি সেই সময় যেটা করেছিলাম না, আমি একজন মানুষ হিসেবে করেছি।" দোকানদার তখন বলতে লাগলো, "তাই তো, তাই তো আজকে আমি এ এইটুকু কর্তব্য পালন করি অন্ততপক্ষে আপনাদের মুখে একটু খাবার দিই। এই খাবারটা দিতে পারলে না আমি নিজেকে ধন্য মনে করব।" তখন অনিরুদ্ধ খুশি হয়ে যায়। এরপরে সবার জন্য খাবার দেয়। কিন্তু অনিরুদ্ধ বলতে লাগলো, "এইটুকু খাবারে কি সবার পেট ভরবে? না আমি খাবো না। আমি জল খেয়ে কাটিয়ে দেব।" কিন্তু বানি সেটা বুঝতে পারে। বানি তখন বলতে লাগলো, "আপনি কি ভেবেছেন জল খেয়ে দিনটা কাটিয়ে দেবেন? আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি খাবারটা কম সেইজন্য খাচ্ছেন না। আপনাকেও খাবারটা খেতে হবে। লড়াইটা আমাদের সবার। আর আমরা সবাই একে অপরের পাশে থেকে লড়াইটা করব। আপনাকে খেতে হবে। আপনি না খেলে আমিও খাবো না।" এরপরে বানি অনিরুদ্ধকে খাইয়ে দিতে লাগলে তখন প্রিন্সেস সেটা দেখে ফেলে। প্রিন্সেস তখন বলতে লাগলো, "না, না আ আ মাম্মা আর বাবার সাথে আমাকেও একসাথে খেতে হবে। না হলে ওদের দুজনের পেট ভরবে না। আমার থেকেও বাবাকে আমি খাবারটা খাইয়ে দেব।" আর ওদের ভালোবাসা দেখে সাথী তখন খুব খুশি হয়ে যায়। সাথী তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছো? বেয়ান ওদের ভালোবাসা যেন এভাবে অটুট থাকে।" এরপরে ওরা চলে আসে সেই প্লেটটাতে। প্লেটটাতে এসে দেখতে পায় অনেক ধুলোবালু হয়ে আছে। বানি তখন বলতে লাগলো, "আপনারা সবাই বাইরে দাঁড়ান, আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপর আপনারা ভিতরে আসবেন।" কিন্তু অনিরুদ্ধ চলে আসে। অনিরুদ্ধ এসে বলতে লাগলো, "যেহেতু লড়াইটা তোমার আমার একসাথে, তাই আমরা দুজন একসাথে কাজ করব।" তারপরে অনিরুদ্ধ এসে বানির সাথে সাহায্য করতে থাকে। এইদিকে সেটা খবর দিয়ে দেয় মৌলিকে আর বলতে লাগলো, "ওরা ওই প্লেটটাতে উঠেছে।" মৌলি তখন বলতে লাগলো, "সর্বক্ষণ ওদের উপর খেয়াল রাখবে। আর সবকিছু আমাকে জানাতে থাকবে। অনিরুদ্ধ না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও এখন ওই প্লেটটাতে গিয়ে উঠেছে তো।" আর তখনই সেই মুহূর্তে চলে আসে অনিরুদ্ধর বাবা তাপস। তাপস এসে বলতে লাগলো, ও শেষ পর্যন্ত যে তোমার ছেলের কেনা প্লেটে চলে এসেছো? তখন তাপসকে দেখে অবাক হয়ে যায় সাথে তখন বলতে লাগলো, "তুমি কেন এখানে এসেছো?" তখন বলতে লাগলো, "তোমাদেরকে সাবধান করতে এসেছি। কারণ ওই মেয়েটা না, ওই মেয়েটা কতটা অপয়া তোমরা জানো না। ওই মেয়েটা যবে থেকে আমার ছেলের জীবনে এসেছে, আমার ছেলের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আর সেটা জানানোর জন্য তোমাদেরকে সতর্ক করতে এখানে এসেছি।" তখন সাথী বলতে লাগলো, "তোমাকে সতর্ক করতে হবে না। ওই মেয়েটা কতটা ভাগ্যবতী, কতটা লক্ষ্মী সেটা আমরা জানি।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।